О, смотри, 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 идет сюда. Офигеть, сейчас. Вот, видели эту волну? Просто жесть. Как светло было, вообще как. Так, ну я думаю, что пора, парни. ইরানের নিউক্লিয়ার সাইটে সংগঠিত আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামারের সম্পর্কে পেন্টাগন থেকে ডিব্রিফ করা হয়েছে সকাল 8টা বাজে, মানে 2 ঘন্টা আগে। তো সেখান থেকে আমরা একদম অফিসিয়াল ডিটেলস জানতে পারলাম যে কিভাবে কি করা হয়েছে। ডিটেলস আলোচনায় ঢোকার আগে প্রথমে আলোচনা করতে চাই যে এটা কি নাম রাখছে অপারেশন মিডনাইট হ্যামার, মানে এরকম খ্যাত নাম জীবনে কমই শুনছি আমেরিকার ইতিহাসের। এটা হচ্ছে লার্জেস্ট B2 মিশন ইন ইউএস হিস্ট্রি। এখানে একটা বোঝার বিষয় যে B2 বম্বার এবং হচ্ছে GBU-57 MOP ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমা যেটা ফেলা হয়েছে, এই বোমাটা কিন্তু স্পেশালি এক্সক্লুসিভলি ইরানের এই আন্ডারগ্রাউন্ড বাংকার নিউক্লিয়ার ফ্যাসিলিটির জন্য ডিজাইন করা। ইরান যখন তাদের এই আন্ডারগ্রাউন্ডে 300 ফিট নিচে নিয়ে গেছে তখন ওইটাকে টার্গেট করে আমেরিকা এই বিজিউ বমটা ডিজাইন করছে। সো এটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। এই জন্যে আমি নিশ্চিত ট্রাম্পের কানের আশেপাশে সবাই এই কয়েকটা কথাই বলছে যে আমরা B2 বম্বার এবং এই বাংকার স্টিম বম্ব, স্পেসিফিক্যালি এই বমটা, এগুলো ডিজাইন করছি স্পেসিফিক্যালি এই মিশনের জন্যে। এই যে ইরানের এখানে যে বোমা ফেলার পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি ইসরায়েল তৈরি করে দিতে পারছে সাফল্যের সাথে, বিধায় আজকে পরিস্থিতি এই জায়গায় আসছে। মানে আপনি আপনি ট্রাম্পের জুতে আপনাকে বসাইলে আপনার সেকেন্ড আর কোনো চিন্তা আসার সুযোগই নাই। যারে বাবা, একটা B2 বম্বারের দাম হচ্ছে $2 বিলিয়ন। $2 বিলিয়ন একটা B2 বম্বারের দাম, $2 বিলিয়ন। এটা বোঝা সম্ভব না কত টাকা। একটা B2 বম্বারের দাম $2 বিলিয়ন। আমেরিকার ফ্লিট এরকম 50টা না 40টা B2 বম্বার আছে। বিলিয়ন ডলার এরা খরচ করে বসে আছে। কখনো যদি এমন পরিস্থিতি উদ্ভব হয় ইরানের আপনার আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে এই বোমা ফেলার প্রয়োজন পড়ে, এই জন্যে এরা এত বিলিয়ন ডলার খরচ করে বসে আছে। আর সেইখানে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে, ইসরায়েল তৈরি করে দিতে সক্ষম হয়েছে যে শোয়ায় দিছে, এখন খালি ফেলবে। তো এখন যদি এই বাংকার স্টিম বমগুলো ব্যবহার করা না হয়, এখন যদি এই B2 বিমানগুলো ব্যবহার করা না হয়, তাহলে কখন করা হবে? তাহলে কেন আমরা, ট্রাম্পের কানে যারা বলছে, আমি শিওর এগুলোই বলছে, তাহলে কেন আমরা এই বিলিয়ন ডলার এবং থাউজেন্ডস আওয়ার্স অফ ম্যান আওয়ার এবং ডেকেডস ইনভেস্ট করলাম এগুলোর পেছনে, সেটা যদি আমরা এখন ব্যবহার না করি, হোয়াটস দ্য পয়েন্ট, রাইট? সো এই কথা বললে, যে কারো কানের পেছনে এই কথা বললে, আমি শিওর আপনার কানের পেছনে বললে আপনি বলবেন যে তাই তো, শোয়াই দিছে, আমরা এখন যদি এটা না ফেলি তাহলে কবে আর। তো এটা হচ্ছে ওয়ান মোর টাইম লার্জেস্ট B2 মিশন ইন ইউএস হিস্ট্রি। তাদের এই বোমারু বিমানগুলো বানানোর পর থেকে এত বড় মিশন আর হয় নাই। তো এই মিশনে টোটাল হচ্ছে কয়টা, আমি বলি এখানে 7টা B2 বম্বার বোধ হয়, এটা তো আমি লেখা নাই দেখতেছি, তার মানে কি এটা উল্লেখ করে নাই, আমি অন্য কোথাও কোনো আলোচনায় শুনছি যে 7টা B2 বম্বার টেক পার্ট করছে এবং 14টা GBU বম্ব হইতেছে 2টা সাইটে ড্রপ করা হয়েছে। না, এখানে কিছু কনফ্লিক্টিং নাম্বার পাচ্ছি, কারণ গতকালকে রাতে ফক্স নিউজের হোস্ট তখন বললো যে সে ট্রাম্পের সাথে সরাসরি ফোনে কথা বলছে এবং ট্রাম্প তাকে বলছে যে 6টা হইতেছে GBU বম্ব ড্রপ করছে শুধুমাত্র একটা সাইডে, ফোর্ডোতে। কিন্তু এখানে আবার যে পেন্টাগনের যে ব্রিফিং হইলো সেখানে ওরা বললো যে ফোর্ডোতে 2টা GBU বম্ব ড্রপ করা হয়েছে, কিন্তু টোটাল বলা হয়েছে 2 সাইডে 14টা। তো ফোর্ডো হইতেছে সবচাইতে গভীরতম ফ্যাসিলিটি, সেইখানে যদি 2টা ড্রপ করে তাহলে বাকি 12টা কোথায় ড্রপ করছে? সো ইট ডাজন্ট অ্যাড আপ, এটা আমি ঠিক বুঝতেছি না। আবার রাতে যে বললো যে ফক্স নিউজ হোস্ট যে বললো যে ট্রাম্প তাকে বলছে 6টা, না সেটাকে আমি সিরিয়াসলি নিচ্ছি না, কারণ প্রথমত ট্রাম্প হইতেছে ক্লাউন, কি বলে না বলে মাথায় যাচ্ছে বলছে। এটা হচ্ছে ফর্মাল পেন্টাগনের প্রেস ব্রিফিং, রাইট? সো এটার হিসাবটা মিলল না। 14টা GBU বম্ব ড্রপ করা হয়েছে 2টা সাইটে, কিন্তু ফোর্ডোতে ড্রপ করা হয়েছে 2টা বম্ব, তাহলে বাকি 12টা কি? I couldn't make sense. বাট যেটা বলছে সেটা বলতেছি। তো শুরুতে যেটা করা হয়, প্রথমে হইতেছে কিছু B2 বম্বার
প্যাসিফিক ওশানের দিকে যায়, ওয়েস্টে, আমেরিকার ম্যাপ থেকে ওয়েস্টের দিকে যায়। এবং সেটা করা হয়েছে ডিসেপশন হিসেবে, ডিকয় হিসেবে, জানি কেউ যদি আমেরিকাকে মনিটর করে, ইরানের অ্যালাইরা অথবা ইরান হোয়াটএভার, জানি ভুল বোঝে, বিভ্রান্ত হয়, এবং এটা যুদ্ধের কমন ট্যাকটিক। সো ডিকয় হিসেবে প্রথম প্যাসিফিকের দিকে রওনা দেয়, প্যাসিফিকের দিকে ওয়েস্টের দিকে রওনা দেয় কিছু B2 বম্বার বিমান। অন্যদিকে গোপনে ইস্টের দিকে হচ্ছে রওনা দেয় আসল যে মূল স্ট্রাইক প্যাকেজ যেগুলো B2 বম্বার ছিল, সাথে যেগুলো আরও ফাইটার প্লেন ছিল, এগুলো সবগুলো ফাইটার প্লেনগুলো আমি শিওর জয়েন করছি থেকে হবে, যে বেস থেকে, আমেরিকার বিভিন্ন বেসগুলো থেকে। তো এত দীর্ঘ সময় তো ফ্লাই করতে পারে না যে কোনো বিমান। B2 বম্বার হইতেছে 36 আওয়ার্স একটানা ফ্লাই করছে। 2001 সালের পর এই প্রথম এত দীর্ঘ সময় ফ্লাই করছে B2 বম্বার, এবং মাঝপথে রিফিউলিং হয়েছে। এবং যাওয়ার পথে তারা মিনিমাম কমিউনিকেশন করছে, এবং কেন মিনিমাম কমিউনিকেশন করছে সেটা ব্যাখ্যা করে নাই সেই মিলিটারি চিফ, কিন্তু আমরা ধারণা করে নিতে পারি, জানি কোনো ধরনের সিগন্যাল ইন্টারসেপ্ট করা না যায়, কোনোভাবে জানি লিক হয়ে না যায় তথ্য অপারেশন সম্পর্কে। সো বেসিক্যালি অপারেশনটা যেভাবে করা হয়েছে, যে পুরো কোঅর্ডিনেশনটা অপারেশনের শুরুতে চক আউট করে নেওয়া হয়েছে একদম ক্লিয়ারলি, যে এভাবে করবো, এই করবো, জানি মাঝ পথে কমিউনিকেট না করা লাগে, সবাই জানে কার কী করণীয়, কখন কী করণীয়, এবং সেভাবে কাজে বের হয়ে পড়ছে। এবং এগেন আমি শিওর এটাই মিন করছি যে মিনিমাল কমিউনিকেশন করা হয়েছে, যেন ওয়ান্স দে টুক অফ বিমানগুলো, তারপর আর কোনো কমিউনিকেশন অলমোস্ট করে নেই, বা যত সম্ভব মিনিমাল রাখছে। আচ্ছা, নাও সর্বপ্রথম হইতেছে মিসাইল ছোড়া হয়েছে, 24টা টোমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে এসফাহান বেসকে কেন্দ্র করে, এই ফ্যাসিলিটিকে কেন্দ্র করে, সাবমেরিন থেকে 400 মাইল দূর থেকে, রাইট। সো যেহেতু 400 মাইল দূর থেকে ক্রুজ মিসাইল ছোড়া হচ্ছে, তার মানে তাদেরকে আগে ছুটতে হবে, কারণ তাদেরকে আগে ছুটলেও তারা এসে পৌঁছাবে দেরিতে। সো যেহেতু একসাথে এট এ টাইম সবগুলাতে হামলা করতে হবে, কারণ একটাতে আপনি এখন হামলা করে বসে আছেন, 10 মিনিট পর আরেকটাতে হামলা করতেছেন, তখন তো ইরান জেনে যাচ্ছে যে ওকে হামলা শুরু হয়েছে, তখন তারা প্রিপারেশন নেবে, তখন তারা মিসাইল ছুড়বে, রাইট। সো এক্স্যাক্টলি একই টাইমে সকল লোকেশনে হামলা করতে হবে, এবং সেটা করতে হলে এক এক লোকেশনের দূরত্বের ভিত্তিতে কোথাও থেকে আগে ছুড়ছে, কোথাও থেকে পরে ছুড়ছে স্টাফ। সো প্রথম হইতেছে সাবমেরিন থেকে হচ্ছে 24টা টোমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে এসফাহান ফ্যাসিলিটিকে কেন্দ্র করার পর হইতেছে এই যে মেইন স্ট্রাইক প্যাকেজ, যেটা B2 বম্বার টম্বার এগুলা ঢুকছে ইয়েতে, ইরানের এয়ার স্পেসে। আচ্ছা, নাও সেখানে ঢোকার পর আবার আরেকটা ডিসেপশন ট্যাকটিক ইউজ করা হয়েছে, আবার ডিকয় ইউজ করে। সেটা কি, যে B2 বম্বার হইতেছে যে যেখানে ড্রপ করবে বম, সেই লোকেশনে আসার আগে 4th এবং 5th জেনারেশনের এয়ারক্রাফট স্ট্রাইক প্যাকেজের সামনে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ফ্লাই করে গেছে। এবং সেটা করার উদ্দেশ্য হচ্ছে একেন ডিকয় হিসেবে, জানি দেখার জন্য যে কেউ বোমা টোমা মিসাইল টিসাইল ছুড়ে কিনা, ইরান রেডি আছে কিনা, ইরান প্রস্তুত কিনা, তারা জেনে গেল কিনা, জেনে গেলে মিসাইল টিসাইল ছুড়বে, রাইট। সো ডিকয় হিসেবে এবং প্রিকশন হিসেবে প্রথমে 4th এবং 5th জেনারেশন অনেকগুলো এয়ারক্রাফট সামনে দিয়ে ফ্লাই করে যায়। নাও টোটাল এখানে দাবি করা হচ্ছে যে টোটাল অপারেশনে মোর দ্যান 125 এয়ারক্রাফট অংশ নিছে, 125টার চেয়ে বেশি, বলছে কত নাম্বার বলছে, 125টার চেয়ে বেশি এয়ারক্রাফট অংশ নিছে, 75টা প্রিসিশন গাইডেড ওয়াপন ব্যবহার করা হয়েছে, এবং টোটাল 100-র মতো পার্সোনাল যুক্ত ছিল পুরাটা ইয়েতে। চিন্তা করেন, এত গোপন রাখা হয়েছে যে ইভেন ওয়াশিংটনেরও কেউ জানতো না, এটা উল্লেখ করছে সেখানে সংবাদ সম্মেলনে, যে ইভেন ওয়াশিংটনের টপ এগুলো তো এইভাবেই করা হয়, রাইট। সবচাইতে গোপন রাখা হয়েছে, কিন্তু স্টিল যেহেতু মিলিটারিদের মধ্যে কোঅর্ডিনেশন, তাদের মধ্যে ঠিকই 100 পার্সোনাল এটাতে ইনভলভ ছিল, তার মানে মিনিমাম কয়েকশো লোক জানতো মিলিটারিতে যে এটা হচ্ছে, কিন্তু এখানে ওয়াশিংটনের টপ লিডারশিপই কি জানানো হয় না। তো বললো যে সাপ্রেসিং ফায়ার করা হয়েছে বিফোর স্ট্রাইক প্যাকেজ অ্যারাইভড। সো সাপ্রেসিং ফায়ার জিনিসটার মানে হচ্ছে যে ধরেন আমরা যে ইয়েতে দেখি, ধরেন আমরা মুভিতে দেখি যে কাভার নেয়, রাইট। ধরেন আপনি এই লোকেশন থেকে ওই লোকেশনে দৌড়ে যাবে, মিলিটারি সদস্যরা একটা অপারেশন চলতেছে, রাইট। সো শত্রুপক্ষ তো গুলি করবে অবস্থান চেঞ্জ করার সময়, তখন আগে কি করে, তখন কি কয়েকজন গুলি করতে থাকে এই সাইড থেকে, আন্ধিগুন্দি গুলি করে, রাইট, কোনো কিছু মিন করে না রিলি, আন্ধিগুন্দি গুলি করতে থাকে। তখন ওই সাইডে যে সে তো আর গুলি করার জন্য বের হইতে পারবে না, যেহেতু এদিক থেকে গুলি আসতেছে। তো এদিক থেকে যখন আন্ধিগুন্দি গুলি করে, তারা যখন কাভার নেয় শত্রুপক্ষ, তখন আপনি মনে করেন লোকেশন বা পজিশন চেঞ্জ করলেন, রাইট। তো এটাকে বলে সাপ্রেসিং ফায়ার, মানে আপনি সাপ্রেস করতেছেন শত্রুপক্ষকে, সে জানি কোনো অ্যাকশন নিতে না পারে, এবং তাকে সে যখন সাপ্রেসড অবস্থায় আছে তখন আপনি আপনার কাজ করলেন আর কি, আপনি লোকেশন চেঞ্জ করা হোয়াট এভার আপনি করতে চান। বোমাটা ফেলার আগে ইমিডিয়েটলি বিফোর, আমি ভাবতেছিলাম যে ও অনেক আগে যদি সাপ্রেসিং ফায়ার করে তাহলে তোরা টের পেয়ে গেল, তখন না, আমার এখন যেটা বুঝতেছি ব্যাপারটা ইমিডিয়েটলি বিফোর, লাইক লিটারালি ইমিডিয়েটলি বিফোর, ইনস্ট্যান্টেনিয়াসলি ঘটনাটা ঘটানো হয়েছে। এখন সব কিছু তো নিশ্চয়ই টাইম করা আছে, এবং তাদের মিলিটারি টাইম ঘড়িত অ্যাটম ক্লক ব্যবহার করে নিশ্চয়ই করা হচ্ছে। সো লেটস অ্যাসুম যে ব্যাপারটা এরকম ছিল যে 2:10 হইতেছে বোমা ফেলা হয়, রাত 2:10 সবার কাছে জানা আছে যে 2:10 বোমা ফেলবো, 2:09 সাপ্রেসিং ফায়ার শুরু হবে, এবং
যারা সাপ্রেসিং ফায়ার করবে তারা এই লোকেশনে থাকবে, এরকম কোঅর্ডিনেশন করা হয়েছে আমি শিওর। সো কোনো ধরনের কমিউনিকেশন ছাড়াই যার যার কাছে যে দায়িত্ব দেওয়া ছিল সেইটা ঘুরি দেখে দেখে করছে আমি শিওর। সো এইভাবে করে করতে হবে। সো 2টা 9 মুখস্থ সাপ্রেসিং ফায়ার শুরু করছে এবং 2টা 10 বোমা ফেলছে। এবং এখানে আরেকটা কথা বলে প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফ থেকে যে ইসরায়েল এটার মধ্যে ইনভলভ ছিল কিনা বা কতটুকু তাদেরকে অবহিত করা হয়েছে। সেটার জবাবে বলে ইসরায়েলকে অবহিত করা হয় না পুরোপুরি, এটা বলে নাই, আবার অবহিত করা হয়েছে এভাবে বলে নাই, একটু ঘুরে অ্যান্সার করছে যে এটা আমেরিকার একক অপারেশন ছিল, এটার সাথে অন্য কেউ জড়িত ছিল না, আমেরিকার একক অপারেশন। আর আমেরিকার তরফ থেকে একটু এনশিওর করা হয়েছে যে একই সময়ে একই লোকেশনে একই এয়ার স্পেসে জানি ইসরায়েলি কোনো অ্যাসেট ঘোরাফেরা না করে, ইসরায়েলও জানি কোনো ধরনের অপারেশন, কারণ ইসরায়েল যদি না জানে এই মুহূর্তে এখানে অপারেশন চলতেছে, তারও আবার ইন্ডিপেন্ডেন্টলি একটা অপারেশন করতে পারে, সেখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো আমেরিকা থেকে এনশিওর করা হয়েছে যে এই এয়ার স্পেস ইসরায়েল সেই সময় ব্যবহার করবে না। সো তার মানে অবশ্যই ইসরায়েল জানে। আচ্ছা, তো কিন্তু ইসরায়েল এটার মধ্যে ইনভলভ ছিল না, একটু নিশ্চিত করছে যে এটা আমেরিকার একক অপারেশন ছিল। নাও রাত 2টা 10 যে জিবিউ বোমা ফেল হয়েছে এটার একটা ভিডিও আমি দেখতে পাইলাম ফেসবুকে। Смотри, идет сюда. Офигеть, сейчас... ভিডিওটা সত্য না মিথ্যা জানি না, দেখে ঠিক অবিশ্বাস্য মনে হয় নাই। প্রথমত রাতে, এটা তো খুবই কনসেন্সিক্যাল, সেটা রাতে, সেটা ঠিক আছে। এবং যেই পরিমাণ ফায়ার বল হইলো, যেইভাবে যতটুকু হইলো, এটা দেখে এটা কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক অফ জিবিউ বম বলেই মনে হইলো আর কি। কারণ জিবিউ বম যখন টেস্ট করা হয় এগুলোর ভিডিও আপনি ইউটিউবে পাবেন, যে যখন টেস্ট করা হয় আর কি। সো সেগুলো দেখে এবং এটার সাথে দেখে মনে হয়েছে যে হইতে পারে, অসম্ভব না। এবং 2টা বম একই লোকেশনে ড্রপ করতে দেখলাম আমরা সেই ভিডিও, তাতে করে মনে হয় যেটা হইতে পারে। প্রথমত এআই মেড মনে হয় না, দ্বিতীয়ত যা দেখাইছে সেটা মেড সেন্স, যেটা বিলিভেবল, সেটা মানে সো আমার কাছে মনে হচ্ছে যে হইতে পারে। এবং আমি শিওর এটা আর আস্তে ধীরে আরও ভিডিও বের হয়ে আসবে। তারপর প্রশ্ন করা হয় সাংবাদিকের তরফ থেকে যে কেমন কি ড্যামেজ হয়েছে, সেখানে তারা বলছে যে এক্সট্রিমলি সিভিয়ার ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন হয়েছে, এতটুকু নিশ্চিত করছে তারা। এইভাবে করে বলছে যে এখনও আমাদের পক্ষে সকল কিছু অ্যাসেস করা সম্ভব হয় নাই, আস্তে আস্তে অ্যাসেসমেন্টের রেজাল্ট রিপোর্ট আসবে। তবে আমাদের প্রিলিমিনারি আমরা যেটুকু করতে পারছি অ্যাসেসমেন্ট হচ্ছে এক্সট্রিমলি সিভিয়ার ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন হয়েছে। তার মানে নাও গুজব গোবর দেখতে পাচ্ছেন যে এটা ধ্বংস হয় নাই, সেটা ধ্বংস হয় নাই, ও কি জানি ঢোকার পথে একটু হয়েছে, বের হওয়ার পথে একটু হয়েছে। চিন্তা করেন, আমেরিকার ইতিহাসের সবচাইতে কমপ্লেক্স, সবচাইতে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ একটা মিশন করে তারা সাকসেসফুল হয় নাই। আমাদেরকে এটা ফেসবুকের তৌহিদের কাছ থেকে জানতে হবে ওরা সাকসেসফুল হয়েছে কিনা। তো তাদের যে টার্গেট ছিল, তাদের যেটা প্ল্যান ছিল, যেটা ডিস্ট্রয়েড করা, সেটা 500% নিশ্চিত হয়েই করেই আসছে, রাইট? সো সাকসেস নিয়ে কোনো সন্দেহ নাই, যা করার ছিল মিশন অ্যাকমপ্লিশ, সেই ব্যাপারে কোনো প্রশ্ন নাই। আরেকটা আলাপ আছে যে ইরানকে ইরান তাদের ইয়েগুলা যে নিউক্লিয়ার যে 60% এনরিচ যে ইউরেনিয়াম ছিল সেগুলো সরাই ফেলছে। তো মেবি হইতে পারে না, সেটা সরাই লাভটা কি? আপনার যদি ফ্যাসিলিটি না থাকে, আপনি তো ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ ইট, রাইট? সো আপনার সকল ফ্যাসিলিটি যদি ঘুরে দেওয়া হয়, তাহলে আপনাকে সেই আবার ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে, সেই আবার টেকনোলজি সেগুলো সব ডেভেলপ করতে হবে। আপনার সায়েন্টিস্ট নাই, সব সায়েন্টিস্ট মেরে ফেলছে। সো ইরানের পক্ষ থেকে কে জানি একজন অফিসিয়াল বলছে যে তোমরা আমাদের ফ্যাসিলিটি, তোমরা আমার দেহ পাবে কিন্তু মন পাবি না টাইপের, তোমরা আমাদের ফ্যাসিলিটি ধ্বংস করতে পারবা কিন্তু আমাদের নলেজ তো ধ্বংস করতে পারবা না, সেটা ধ্বংস করে ফেলছে। ইসরায়েল ডে 1 প্রথমেই আপনাদের নলেজ বেস খেয়ে দিচ্ছে, রাইট? সো নলেজ বেস শেষ, ফ্যাসিলিটি শেষ, এখন ওই 60% এনরিচ ইউরেনিয়াম পকেটে নিয়ে ঘুরো। হ্যাঁ, তৌহিদি মুসলিম মানে এখনো তাদের তেজ কমতেছে না, পকেটে নিয়ে ঘুরতে থাকো তোমরা। ইসরায়েলের তরফ থেকে একটা 200% অ্যাকমপ্লিশড মিশন, আমেরিকার তরফ থেকে এটা একটা 200% অ্যাকমপ্লিশড মিশন, ইরানের তরফ থেকে এটা একটা 100% ফেলিয়ার। তাদের নিউক্লিয়ার অ্যাম্বিশন কতদিনের জন্য পিছাইছে, হু নোজ, উই উইল ফাইন্ড আউট। কিন্তু মোটামুটি এর চেয়ে সাকসেসফুলি ইরানকে করা সম্ভব ছিল না, পিছিয়ে দেয়। নাও হোয়াটস নেক্সট ইন লাইন? ইরানের রেজিম চেঞ্জ করা হবে কি হবে না? গতকালকে আমরা আলোচনা করছি ইমিডিয়েটলি আফটার, যে ট্রাম্পকে যেভাবে চিনি সে রেজিম চেঞ্জ করার লোক না, সেটা করার কথা না। সে একটা লিমিটেড মিলিটারি স্ট্রাইক করছে একটা টার্গেটেড ফ্যাসিলিটিকে, এর বাইরে তার কোনো আগ্রহ উদ্দেশ্য এটা থাকার কথা না। সো একদিন সময় পার হয়েছে, এখন আমরা আরও ক্লিয়ারলি জানতে পারতেছি যে হ্যাঁ, সেটাই ট্রাম্প সম্পর্কে যা আমরা আমাদের ধারণা আলোচনা করছি, ঘটনা তাই। ট্রাম্প ক্লিয়ারলি কমিউনিকেট করছে ইরানের সাথে এবং অন্যান্য এলাইদের সাথে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যে এখানে রেজিম চেঞ্জ কোনো উদ্দেশ্য না ট্রাম্পের, সেখানে মিলিটারি ফ্যাসিলিটি, নিউক্লিয়ার ফ্যাসিলিটিটাই তার টার্গেট ছিল, সেটাকেই বোমা মারছে, বাস শেষ। ইরান জানি কোনো রিলিয়েট না করে এবং ইরান জানি এই ধরনের আশঙ্কায় না থাকে যে রেজিম চেঞ্জের কোনো একটা উদ্দেশ্য বা চেষ্টা আছে, সেই চেষ্টা ট্রাম্পের নাই, যেটা কিন্তু ইসরায়েলের ছিল। এবং এটা বারবার করে বলাটা ইম্পর্টেন্ট এই কারণে যে এটা যদি উদ্দেশ্য না হতো তাহলে কিন্তু এই কথা কখনো বলতো না, নানান রকম তাল বাহানা করতো। আপনারা বোঝেন যে ইরাকে যখন আক্রমণ করা হয় সেটা ছিল রেজিম চেঞ্জের উদ্দেশ্যে, সেটার উদ্দেশ্যটাই ছিল রেজিম চেঞ্জ, তারপর নানান তাল বাহানা লাগাইছে। নাও এই অ্যানালজিগুলো, এই কম্পারিজনগুলো অনেকে টানে, কিন্তু এগুলা
হয় না, এই কারণে আলোচনাটা করতেছি যে এখানেও অনেকে বলতে পারে যে ও এখানেও কি জানি বলে ইরানের কাছে তো অস্ত্র নাই, এটাকে একটা কারণ অজুহাত দেখায় আক্রমণ করা হয়েছে। হ্যাঁ সত্যি, কিন্তু এখানে কারণ দেখায় রিজিম চেঞ্জের জন্য আক্রমণ করা হয় নাই, এটাকে কারণ দেখায় আক্রমণ করা হয়েছে তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকে পিছিয়ে দেওয়ার জন্য। দুইটার মধ্যে আকাশ আর পাতলাল পার্থক্য, রাইট? এখানে ট্রাম্পের উদ্দেশ্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার এবং ট্রান্সপারেন্ট যে তারা নিউক্লিয়ার ডিল সাইন না। সেখানে যে টার্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি যে আমার আপত্তির জায়গা আছে, আমার কাছেও আনরিজনেবল টার্ম শিটে জিনিসপত্র আছে, ফাইন। না, সে আনরিজনেবল জিনিস কেন আছে? যে ইরান 60% এনরিচ করতে গেছে কেন? যে কোনো কমার্শিয়াল পাওয়ার জেনারেশনের জন্য পৃথিবীর কোনো কেউ 60% এনরিচ করে না। 60% এনরিচ করার একটাই মানে যে তারা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা করতেছে। সুতরাং এই যে ট্রাম্প যে টার্মশিট দিচ্ছে যে অবিশ্বাস্য তা না, এগেন ইরান এটা করছে বলে না। আপনি লম্বা লাফে চাইলে ঢুকতে পারেন এবং সেটা একটা লেজিট আলোচনা হবে, সেটা আমিও করছি 2 দিন আগে, যে মানে এটা কি ধরনের নিয়ম যে আমি করতে পারবো তোমাকে করতে দিব না, রাইট? এটা গ্রহণযোগ্য নিয়ম হয় না। হাউএভার সেই সব আলাপ দূরে সরাই রাখে আপাতত যে ইরান 60% এনরিচমেন্ট লেভেলে পৌঁছেছে, সুতরাং এটার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নাই, সুতরাং তাদেরকে থামানোর জন্য উদ্যোগ নিছে ইউএসএ। সো এটা টু সাম এক্সটেন্ট আর কি, এটা ওকে ফাইন মাইন্ড লাইক ফেয়ার গেম ইফ ইউ উইল, মানে এনিওয়েজ ব্যাপারটা হচ্ছে এরকম, রাইট? আপনি যদি আপনাকে ডিফেন্ড না করেন, আপনি যদি আপনার মিলিটারি মাইট প্রতিষ্ঠা না করেন, তাহলে আরেকজন আপনার ঘাড়ের উপরে সে পাড়া দিবে। যে কারণে ইউএসএর আইসোলেশনিজম, রাইট? ইউএসএর কিন্তু 1930 পর্যন্ত বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগ পর্যন্ত ইউএসএর কিন্তু ফরেন পলিসি ছিল তারা হচ্ছে আইসোলেশনিস্ট আর কি ছিল, যে তারা আইসোলেটেড থাকবে, আমেরিকা কোনো ধরনের ইন্টারন্যাশনাল গ্লোবাল ইয়েতে জড়াবে না, যুদ্ধ বিগ্রহতে। তো তারপর যখন পার্ল হারবারে অ্যাটাক করা হয় তখন আবার নতুন করে এটা রিভাইজ করা হয় আমেরিকার আইসোলেশনিজম কনসেপ্টকে, যে না আমরা তো কোনো কিছুতে জড়াই নাই, তারপর তো আমাদের এখানে এসে আক্রমণ করছে। সো সবসময় অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, রাইট? সো পৃথিবীতে চুপচাপ থাকলে নিজের নিরাপত্তা নিশ্চিত হয় না, ওই যে উন্ডামি মাস্তানি করে বেড়াতে হয়। তো যেই কারণে ইন টু সাম লেভেল যে ইউএস এগুলো করে বেড়ায় সেগুলো অবজেক্টিভ জায়গা থেকে গ্রহণযোগ্য হয় না, কিন্তু পৃথিবীর যে রুল সেই রুল অনুযায়ী খেলতে গেলে আপনাকে এটা করতে হবে। আপনাকে আপনি যদি লিডার না হন আরেকজন লিডার হয়ে বসে থাকবে, আপনি যদি মাস্তানি না করেন আরেকজন এসে আপনার উপর মাস্তানি করবে, খবরদারি করবে। তো সেই জায়গায় প্রশ্নটা আসে, রাইট? আমেরিকা যখন মাস্তানি করে, আমেরিকা যখন মাস্তান হয়, তখন অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি যে এরা মানবতার কথা বলে, এগুলো ব্যবহার করে, নারী অধিকারের কথা বলে, এগুলো ব্যবহার করে তাদের স্বার্থে, ট্রু, এই ব্যাপারে কোনো দ্বিমতের অবকাশ নাই। স্টিল চায়নার আশা যদি পৃথিবীর মাস্তান হয় তখন পৃথিবীর কি অবস্থা হবে? কারণ তারা তো সেই ভ্যালুজে তাদের মানে বিশ্বাস নাই। ওয়ান মোর টাইম আপনি সেই বিতর্কে ঢুকতে পারেন যে এই ভ্যালুসগুলো থেকে আমেরিকা আদৌ বিশ্বাস করে? তারা তো নিজের স্বার্থেগুলো ব্যবহার করে, উইচ ইজ 100% ট্রু। কিন্তু আমি বলতেছি যে তারা তাদের দেশে অ্যাটলিস্ট এইসব ভ্যালুস প্র্যাকটিস করে, রাইট? এই ভ্যালুসগুলোর প্রতি তাদের সম্মান আছে, কিন্তু তারা তাদের স্বার্থে এগেন এগুলোকে ব্যবহার করে। কিন্তু আপনার রাশিয়াতে বলেন, চায়না তো ইরানে বলেন, কোনো মানবাধিকার নাই। সেখানে খামেনি ভদ্রলোক 40 বছর ক্ষমতায় বসে আছে, এখন পর্যন্ত বুড়া কবরে পা চলে গেছে, এখন পর্যন্ত উনি এখন আক্রমণ যুদ্ধ শুরু হয়, এখন উনি ওনার পরবর্তী প্রিডেসেসর উনি নির্ধারণ করতেছেন, রাইট? সো ওইসব দেশে এবং এই খামেনি রেজিমের বিরুদ্ধে ইরানের মানুষ যে পরিমাণ ত্যক্ত বিরক্ত বীতশ্রদ্ধ, ইরানি বংশোদ্ভূত বহুত আমেরিকান আছে এক্সপার্ট অ্যানালিস্ট, তাদের কথাও শুনি, রাইট? সো ইরানের ইন্টারনালি যতটুকু শুনি, জানতে পারি, বুঝতে পারি, ইরানের এই রেজিমের উপরে সেটা আপনি মনে করেন আওয়ামী লীগ, বাংলাদেশে আওয়ামী রেজিমের সময় আমেরিকা আক্রমণ করছে, রাইট? এখন আমরা মনে করেন আমেরিকার ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে সারা বাংলাদেশ একজোট হয়েছে। তার মানে কি এই যে আওয়ামী ফ্যাসিস্ট ছিল না? তারা ফ্যাসিস্ট, তারা জনগণের উপর নির্যাতন করতেছিল, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, এই ব্যাপারে কোনো দ্বিধার অবকাশ নেই, রাইট? সো ব্যাপারটা এরকম আর কি, যে এসব কোনো দেশের মধ্যে মানবাধিকার নাই, সেসব দেশে নাগরিকের রিপ্রেশন করে তাদের কি বলে লিডাররা। তো যারা নিজের নাগরিকদের মানবাধিকার দেয় না, স্বাধীনতা দেয় না, নাগরিক অধিকার দেয় না, সাংবিধানিক অধিকারের সুরক্ষা দেয় না, মাস্তানি গুন্ডামি করে বেড়ায়, তারা অন্য দেশের নাগরিকের সাথে কি করবে? এটা কল্পনা করা যায় যে আমেরিকা নিজের দেশের নাগরিককে মানবাধিকার দেয়, সে আমেরিকা অন্য দেশে মানবাধিকার দিচ্ছে না, তাইলে ওইসব রেজিম যখন হেজেমন হবে তারা কি অবস্থা করবে আপনার সাথে, সোনার বাঙালির সাথে? সেটা জাস্ট চিন্তা করবেন, রাইট? আমি এই জন্য যেটা বলতেছি আর কি, যে আমি ইউএসের হেজেমন এই ধরনের হিপোক্রেসি এগুলোকে সাপোর্ট করি না, কিন্তু আপনি আমাদেরকে রিলেটিভ স্কেলে তুলনা করে দেখতে হবে যে ওকে ফাইন, তারাই করে বেড়াচ্ছে, রাশিয়া চায়না হলে কি অবস্থা হবে, ইরান হলে কি অবস্থা হবে? তারা তো তাদের দেশে মানুষ কি স্বাধীনতা দেয় না, অধিকার দেয় না কোনো, রাইট? কথা মুখ খুললে গুম খুন। এখন আমাদের দেখতে হবে আগামী কয়েকদিন কিভাবে কাটে। ইরান এখন ইসরায়েলি আক্রমণের মাত্রা বাড়াই দিয়েছে এবং সেটা তো অবশ্যই করতেই হবে, কিছু না কিছু তো করতে হবে, এগুলো মুখ রক্ষা করতে হয়। এবং এই দিকগুলো দেখেন আপনার কত, মানে এগুলো হতেছে পৃথিবীতে একটা জিনিস বুঝবেন, যে গান্ডু মব যেগুলোকে গালাগালি করি, এর কারণে আজকে পৃথিবীটা এরকম। এরা যে পৃথিবীটা এরকম কেন অভিযোগ করে, আর গরু তোদের কারণে পৃথিবীটা এরকম। আপনি চিন্তা করেন, যখন কাসেম সুলেমানিকে হত্যা করা হয়, তারপর ইরান হইতেছে হুম্বি তুম্বি ফাটাই ফেলবো আমেরিকাকে, এখন এটা আমরা সবাই জানি, রাইট? তখন কিন্তু ইরান যখন ইরাকে বেসে আমেরিকার হামলা করে, ইরান আমেরিকাকে জানায় দেয় যে আমরা তোমাদেরকে হামলা করব, তোমাদের লোকজন সরাও, আমরা তোমাদের লোকজন মারতে চাই না, এটা বাড়াইতে চাই না, কিন্তু আমাদেরকে মুখ রক্ষার জন্য আমাদের ইরানি জনগণকে দেখাইতে হবে, ও ছোটপাট করতে হবে, এই কারণে আমরা হামলা। তাহলে আপনি জিনিসটা চিন্তা করেন, তাদের
কাসেম সুলেমানির মতো লোককে মারছে, যে বলা হয় খামেনির পর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি, তাকে মারছে। সেটার ব্যাপারে ইরান বাস্তবতা বুঝতেছে যে রিটিলিয়েট করা সম্ভব না, কিন্তু তারপরও কি করতে হবে, মুখ রক্ষা। কার মুখ রক্ষা? পাবলিককে বুঝাইতে হবে। কোন পাবলিক? এই যে মবগুলাকে, গরুগুলাকে খাওয়াইতে হবে যে বাস্তবতা কি ডাজন্ট ম্যাটার টু দেম। এদের কাছে বাস্তবতা ডাজন্ট, ইভেন আপনি যদি এটা বলার চেষ্টা করেন যে তারা আসলে আমেরিকার সাথে আতাত করে এগুলো করছে, এই গরুগুলা কমেন্ট সেকশনে এসে ফাটাই ফেলবে যে কি বলেন আপনি, ইরাক আমাদের বিশ্বসেরা, ইরাক আমেরিকাকে পুছে না, কেয়ার করে না, কেয়ার করে না করে এখন আমরা জানতে পারতেছি, রাইট? আমেরিকার সাথে গোপনে আতাত করে আমেরিকাকে জানায় যে আমরা মুখ রক্ষা করার জন্য, আমাদের এই কমেন্ট সেকশনের গরুগুলাকে খুশি রাখার জন্য আমরা কাজটা করতে যাচ্ছি, প্লিজ তোমরা রিটিলেট করো না। তার মানে হম্বিতম্বি করা, বড় বড় কথা বলা, এগুলা এগেন এদেরকে, মবদেরকে প্লিজ করার জন্য। তারপর আমরা দেখলাম দুদিন আগে টেড ক্রুজ আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্ট, আমেরিকা হেজিমন প্রতিষ্ঠা করার জন্য ইসরায়েলকে টাকা পয়সা দেয়, কিন্তু এই মবগুলাকে বোঝানোর জন্য একটু ধর্ম ঢুকাই দিচ্ছে এটার মধ্যে, যে বাইবেলে আছে আমাদেরকে। সো এই মব হইতেছে সারা দুনিয়ার যত অশান্তি আছে, এই অশান্তির গোড়া হইতেছে এই মব, এরা হইতেছে আসল অশান্তির গোড়া। তো যেই কারণে গোয়িং এ হেড ইরান এটাকে বাড়ানোর কোনো কারণ নাই, বাড়াবে না হোপফুলি, এবং তারা এখনও বাড়াচ্ছে না, এখনও আমেরিকার কোথাও আক্রমণ করে না, ইসরায়েলের উপর বোমা টোমা মারতেছে। তারা যাই করবে সেটা একমাত্র ফেস সেভিংয়ের জন্য, এই মবগুলোকে খুশি রাখার জন্য, এবং এদেরকে খুশি রাখতে গিয়ে না আবার কোন বিপদ ডেকে নিয়ে আনে। রেজিম চেঞ্জ মনে হচ্ছে এই যাত্রা পার পেয়ে যাবে, মনে হচ্ছে আর রেজিম চেঞ্জ হবে না, কারণ আমেরিকা তার কাজ শেষ করে ফেলছে, এবং ইসরায়েল এখন আর ঘোড়াডিঙে ঘাস খেয়ে রেজিম চেঞ্জের চেষ্টা করার কতটুকু কি পুশ করবে, আই মিন ডাউট, লাইক আই হ্যাভ রেজার্ভেশনস। আমার মনে হয় না ইসরায়েল এরপর আর বেশি কিছু করলে অ্যাটলিস্ট ট্রাম্পের সাপোর্ট পাবে না। তো আমার মনে হচ্ছে যে রেজিম চেঞ্জ, ইরান যদি এখন স্মার্টলি ডিল করতে পারে, তাহলে রেজিম চেঞ্জের বিপদ থেকে উতরায় আসবে সেই দেশ, একটা ইরান দেশটা ধ্বংস হওয়ার হাত থেকে হয়তো বাঁচবে। কারণ ইরান যে অবস্থায় আছে, এরা বলে বেড়াচ্ছে ইরানের এত মিসাইল আছে, বোমামের ইসরায়েলকে ছাতু করে দিবে, এই করবে সে করবে, ইয়েস ইসরায়েলের ডিস্ট্রাকশন হবে, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু কথা হচ্ছে অ্যাট হোয়াট কস্ট, রাইট? ইরান যে জায়গায় পৌঁছে গেছে, তারপর আমি মনে করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনি দ্বিমত হইলে হইতেই পারেন, ইরান থামা উচিত, থেমে গিয়ে তাদের ড্রয়িং বোর্ডে ফিরে যাওয়া উচিত, ইফ ইউ নো হোয়াট আই মিন।